আমরা সবাই আছি, কে কে আছে? আমি ফরিদ, তাই না? তুমি থার্ড পারসন কে? তুমি ইন্ট্রোডিউস করো। নিঝার। আমি মুস্তাক। আচ্ছা, আমি এখানে ডাক্তারি করতেছি। তুমি পিএইচডি স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমার এখন পিএইচডির পথ পাড়ি দেওয়া বাকি। তুমি ক্যান্ডিডেট, তাই না? তুমি ক্যান্ডিডেট। আচ্ছা, আর নিঝার তুমি এক্স পিএইচডি। আমি পিএইচডি শেষ করে এখন ইঞ্জিনিয়ারিং জব করতেছি। আচ্ছা, তাহলে তিনজন ইঞ্জিনিয়ারিং লাইনে, আমি বায়োলজিক্যাল লাইনে, কিন্তু আমার পার্সোনাল ইন্টারেস্ট সায়েন্স ইন জেনারেল। এই জন্যই তোমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। আর তোমাদের ইন্টারেস্ট ওয়াইড, এই জন্যই আমি তোমাদেরকে গেস্ট হিসেবে নিয়ে আসছি। নট নেসেসারিলি তোমরা শুধু ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করতেছো, তাই না? তো কাজেই রেকর্ডিং এটা জাস্ট একটা পডকাস্ট স্যাম্পল, জানি না এটা পাবলিশ হবে কিনা। পাবলিশ হোক আর না হোক, আমরা জাস্ট কোয়ালিটি চেক করতেছি, ডিসকাশনটা কোন দিকে যায় সেটা দেখতেছি। এবং তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে, আমরা একটা পিওর টপিকস নিয়ে শুরু করি, ম্যাথমেটিক্স। এখন আমি অনেক দিন আগে একটা ভিডিও দেখছিলাম, এই ডোনাল্ড ডাক এর ভিডিওটা। বেসিক্যালি এটা ম্যাথমেটিক্সের বেসিস এবং ইম্পর্টেন্স এবং ম্যাথমেটিক্স মানে প্র্যাকটিক্যাল ইউটিলিটি এবং ম্যাথমেটিক্স দিয়ে কতখানি তুমি আগাইতে পারবা। এটা একটা আইডিয়ালিস্টিক ভিডিও। মানে আইডিয়ালিস্টিক ভিডিও বলতে চাচ্ছি যে মানে বাচ্চাদের জন্য তৈরি, কিন্তু অডিয়েন্স বড়দের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। হ্যাঁ, অ্যাপ্লিকেবল, কারণ টপিক্সটার ডেপথ অ্যাডাল্টের মাথাও দেখবা যে উপর দুপুরতে যায়, কিন্তু এটা কার্টুন, বেসিক্যালি বাচ্চাদের জন্য তৈরি। কিন্তু এরপরেও বেসিক্যালি আইডিয়ালিস্টিক বললাম যে ইন আইডিয়াল ওয়ার্ল্ড থিংস শুড বি লাইক দিস, কিন্তু ইন রিয়েল ওয়ার্ল্ড তোমাদের কাছ থেকে অপিনিয়ন চাবো যে এইখানে যা দেখাইছে তার বাইরে কি, মানে বেসিক্যালি যা দেখাইছে তা কি ভ্যালিড, নাকি কোন অংশটা দেখাইছে এখানে ট্রু হিসাবে কিন্তু নট নেসেসারিলি ট্রু সেরকম। হ্যাঁ, তা আমরা ভিডিওটা দেখি খুব ইন্টারেস্টিং। আমরা হয়তো মাঝখানে একটু পজ নিয়ে একটু ক্রিটিকও করব অথবা কমেন্টারিও করব। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, যেহেতু আমি একবার দেখছি, আমি হয়তো একটু হেডসআপ দিতে পারবো। আর তোমাদের যদি নিজেদের কমেন্ট থাকে যে এই রিলেটেড আমি আরেকটা জিনিস জানি, তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। ওকে, তো চলো ভিডিওটা দেখি। এখানে যে পায়ের ভ্যালুটা বললো না, পাই নিজেই তো বিশাল বড় একটা টপিক। বেসিক্যালি পাই ইরেশনাল কেন? পাই ইরেশনাল সবাই জানে। তোমার আইডিয়া কি? পাই কেন ইরেশনাল? তোমাকে সুইচ করি, কমন সেন্স কি বলে? অসুবিধা নেই, এখানে কেউ এক্সপার্ট না। ইরেশনাল শব্দটার অর্থ ছিল অমূলক এ বাই বি আকারে প্রকাশ করা যায় না। পায়ের যদি অ্যাকচুয়াল ডেফিনেশন বলতে চাই, পাই মানে কি, আমরা মানে যে আমি ইন টার্মস অফ জিওমেট্রি যদি বলতে চাই, তাহলে রেশিও বিটুইন পেরিমিটার এন্ড দ্য ডায়ামিটার। তাহলে তোমাকে আমি একটা এক্সাম্পল সুইচ করি, সবাই স্ক্রিনে আছে। মনে করো একটা আইডিয়াল বৃত্ত নিলা, বৃত্তের পেরিমিটার তুমি মাপলা। বেসিক্যালি বৃত্তটা তুমি আঁকছই মনে করো একটা ফ্লেক্সিবল রোপ দিয়ে, যেটা কাটা যায়। বৃত্তটা আঁকার পরে তুমি রোপটার লেন্থ মাপতে পারো না, প্রিসিশন। আচ্ছা, তাহলে এটা একটা রিয়েল নাম্বার না? এটা একটা রিয়েল ভ্যালু। ঠিক, এখন তুমি ওই বৃত্তটারই তুমি মনে করো ব্যাস অথবা ব্যাসার্ধ, যেটা ক্যালকুলেশন আনো, সেটা তুমি অ্যাকচুয়াল একটা নাম্বার। তাহলে এই দুইটা ভাগ দিলে কেন এটা অলওয়েজ ইরেশনাল আসবে? নাম্বারটা কেন দশমিকের পরে ইনফিনিটলি যাইতেই থাকবে? এইটার কারণটা কি? মানে আমি বললাম যে জাস্ট কনসেপচুয়ালি তুমি বলতেছো মানে পরিধি বাই ব্যাস এটা একটা ইরেশনাল নাম্বার, কিন্তু পরিধি তো একটা স্ট্রেট লাইন বানানো সম্ভব, তাহলে একটা ফিক্সড পাইলাম। তাহলে দুইটার হাইট অ্যান্ড ওয়েট করে, মনে করো একটা আয়তক্ষেত্র হাইট অ্যান্ড ওয়েট অলওয়েজ কেন ইরেশনাল হবে? এখানে ম্যাজিকটা কি, ভিতরে ভেজালটা কি? এখানে যদি ইরেশনাল নাম্বারের কথা আমরা বলি, তাহলে এটা যে কোনো নাম্বার হতে পারে। যেমন আমরা যদি বলি 1/3, এটা হচ্ছে ইরেশনাল, এটা বলা যায় না, কারণ হচ্ছে এটা আমরা 1/3 আকারে প্রকাশ করতেছি, কিন্তু এটা কিন্তু ইনফিনিট পর্যন্ত যাচ্ছে, এটা কিন্তু কোনো শেষ নেই। আবার যদি একইভাবে আমরা যদি বলি যে ফর এক্সাম্পল 1/4, সেটা কিন্তু শেষ আছে আবার 0.25। তো এখানে ইরেশনাল বলতে যেটা বলা হচ্ছে যে এটাকে আমরা আলাদা করে মানে রেশিও আকারে প্রকাশ করতে পারতেছি না। মানে যেমন হচ্ছে লব এবং হর,
বাংলা Exactly. বলে, সেটা আমরা মানে প্রকাশ 1/3 যদিও এটা ইনফিনিটি যাবে কিন্তু অ্যাটলিস্ট তুমি প্রকাশ করতে পারতেছো, কিন্তু পাই প্রকাশই করা যাবে না। হুম, হুম, আমার প্রশ্নটা হলো কেন, কারণ তুমি পরিধিকে কেটে একটা ফিক্স লেন বানাইলাম, হুম, হুম। আর ব্যাসও একটা রিয়েল নাম্বার, তাহলে দুটো রিয়েল নাম্বার রেশিওর মধ্যে বসাই দিলে অসুবিধাটা কোথায়? এটা- মানে আমি জাস্ট একদম মানে এটা মানে পায়ের মান যেটা আসতেছে সেটা যে রিয়েল নাম্বার না, সেটা তোমরা বলতেছে না, এটা তো রিয়েল নাম্বার। সমস্যাটা হচ্ছে যে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি না। তো এটার কনসিকোয়েন্সটা কি, এটা নির্দেশ করে হচ্ছে যে বৃত্তের যে পরিধি আছে সেটাকে আমরা কখনোই ব্যাসের মাধ্যমে বা ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করতে পারতেছি না। ওটার ক্লোজ আমরা যেতে পারি, যেমন ভাস্করাচার্য বলে গেছে যে এটা হচ্ছে আমরা যদি একটা বৃত্ত আঁকি তাহলে হচ্ছে মানে সেই বৃত্তটার 22/7 মানে ব্যাসার্ধের 22/7 গুণ হবে সেটার পরিধির দৈর্ঘ্য। এটুকু বলে গেছে, এটা ছিল অ্যাপ্রক্সিমেশন, মানে গুড অ্যাপ্রক্সিমেশন। হ্যাঁ, গুড অ্যাপ্রক্সিমেশন, মানে এত গুড অ্যাপ্রক্সিমেশন যে এটা যদি আমরা একটা সার্টেন রেঞ্জের মধ্যে থাকি, মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যদি যাই তাহলে সেটা ঠিক আছে। ঠিক আছে। কিন্তু যদি আমরা আরো বেশি অ্যাকুরেট হতে চাই, আমরা হয়তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে মানে জমি যদি বৃত্তাকার হয় সেটা দৈর্ঘ্য মাপবো না, আমরা আরো ছোট হয়তো মটরশুটির আয়তন বের করবো, তখন সেটা হয়তো অ্যাকুরেট না। তো আরো যদি আমরা ছোট মানে চিন্তা করি যে হয়তো আমরা অ্যাটমিক লেভেলে চলে গেলাম, সেটার ভলিউম কত, তখন তো সেটা মানে কারেক্ট থাকবে না। সেটাই সেটাই মানে অ্যাকুরেসি, প্রিসিশন। যাক, এটা একটা ইন্টারেস্টিং টপিক, আমরা পরে পাই নিয়ে চিন্তা করি আলোচনা করব। জানাবো সেটাই। মানে এখানে পাই দিয়ে শুরু করছি। পিথাগোরাসের আগে খুব বেশি ফিলোসফার ছিল না, এবং অ্যারিস্টটল, প্লেটো, তাদেরও অনেক ইজিপশিয়ানরা তো অনেক পুরনো হওয়ার কথা। হ্যাঁ পুরনো। আমি বলছি গ্রিসের, আচ্ছা, মানে গ্রিস, টার্কি, মানে এই এশিয়া কালচারটা মাইনর। এশিয়া মাইনর মেডিটেরিয়ান কালচারে বেসিক্যালি রিটেন ডকুমেন্ট হিসেবে বেস করলে পিথাগোরাস আর থেলিস এটার জন্য আর্লিয়েস্ট। আচ্ছা, কিন্তু থেলিস ম্যাথমেটিক্স নিয়ে কিছু কথাবার্তা নাই, মেনলি ফিলোসফার। কিন্তু পিথাগোরাসের নাম্বার নিয়ে কিছু আছে, তারপর ধরো জিওমেট্রি নিয়ে কথাবার্তা আছে, ইউক্লিডিয়ান জিওমেট্রি তো একটা ব্রাঞ্চই ব্রাঞ্চ। তারপরে হলো ওই ইউক্লিডের সময়ে, পিথাগোরাসের সময় কয়েকটা জিনিস একসাথে আসছে। এক নম্বর হলো তোমার নাম্বার থিওরি, কিন্তু তখন নাম্বারের সাথে মিউজিকটা খুব বেশি লিঙ্ক ছিল, কারণ এই যে মিউজিকের গিটারের মধ্যে অক্টেভ আছে না, হ্যাঁ সেটাই এই সারেগামা পাদানিসা, অষ্টমটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে ফার্স্টটা। দেখো তুমি সারেগামা পাদানি সা আর সা, এটা ওই সার এই সা অষ্টম, মানে 8টা সাইক্লিক বলতেছে। সেটাই। আর সাথে হলো তোমার ওই লেন্থ, গিটারের লেন্থ যদি এটা দেখাবে এখানে, হ্যাঁ মানে লেন্থ যদি একটা প্রপোর্শন কাটো, এটা 1 অক্টেভ হায়ার। তো বেসিক্যালি নাম্বার নিজেও একটা প্রপোর্শন, আর মিউজিক নিজেও একটা প্রপোর্শন। এইটাই আলাপ করবে এখানে। নাম্বার বলে যে অ্যারাবিক নাম্বার, এটা মিনিংটা কি? মানে নাম্বার কি অ্যারাবিক নিউমেরাল বলে এই কারণে যে শূন্যের প্রথম আবিষ্কার হচ্ছে আর্যভট্ট। মানে আরবিয়ানের প্রথম, ওদের থেকে হয়তো অ্যাডপ্ট করছে, এটা হতে পারে, হয়তো ভারতবর্ষ সমসাময়িক সময় ছিল। অ্যারাবিক নিউমেরাল বলা হচ্ছে যেগুলোতে শূন্য আছে, বা যেমন ধরো আমরা 10 লিখি বা 70 যদি লিখি বা 72 যদি লিখি তাহলে হচ্ছে 7, তারপরে লিখি আমরা 2। কিন্তু যদি রোমান সিস্টেমে 70 লিখতে হতো তাহলে হচ্ছে আমাদের মানে 7টা দিয়ে তারপরে অথবা আমরা 100 থেকে হচ্ছে 30 বাদ দিয়ে এভাবে লিখতে হতো। আচ্ছা, মানে অ্যারাবিক নিউমেরালে হচ্ছে আমরা যদি মিলিয়নও লিখতে চাই তাহলে আমরা পারবো, একটার পর একটা দিয়ে। তাই এখনকার যে নাম্বারিং, আমরা যে নাম্বারিংটা করি সেটা এর জন্য অ্যারাবিক না, কিন্তু অ্যারাবিকরা আবার নিজেরা নিচ্ছে ইন্ডিয়া থেকে। বেসিক্যালি ইউরোপিয়ানরা নাম্বারটা ইন্ট্রোডিউস হয়েছে থ্রু অ্যারাবিক, এই জন্য তাদেরকে নাম দিছে অ্যারাবিক নিউমেরালস। কিন্তু অ্যারাবিক নিজেরা ইনভেন্ট করে নাই, তারা নিছে ইন্ডিয়ানদের কাছ থেকে, ইনক্লুডিং জিরোটা এক্সক্লুসিভলি ইন্ডিয়ান অরিজিন। কারণ ইউরোপে মানে বেসিক্যালি এডুকেশন কন্ট্রোল করতো রোম, ল্যাটিন, বেসিক্যালি আপ টু 700-800 1000 মধ্যযুগ পর্যন্ত, রেনেসার আগ পর্যন্ত এক্সক্লুসিভলি তোমার চার্চ কন্ট্রোল করতো। বেসিক্যালি চার্চ অ্যাকসেপ্ট করতো না জিরো ইজ সামথিং। বেসিক্যালি যখন ইউরোপিয়ানরা ফার্স্ট অ্যারাবিকদের কাছ থেকে জিরোটা নিল,
তখনও চার্চ এটাকে রিজেক্ট করছে। মানে চার্চ বলতো জিরো নিয়ে যারা জিরোকে যারা নাম্বার হিসেবে অ্যাকসেপ্ট করে এবং জিরোকে যারা নাম্বার হিসেবে ইউজ করে তারা বেসিক্যালি ডিসিট বাই ডেভিল। আচ্ছা। এটা হলো ওদের অফিসিয়াল পজিশন ছিল লং টাইম। বেসিক্যালি জিরো কিছু না, কাজে যেটা কিছু না সেটাকে কিছু বানায় আমরা কিছু করবো না, মানে এই জন্য জিরো অ্যাকসেপ্ট করতো না। কিন্তু নাম্বার 1 2 3 4 এগুলা এক এক দেশে এক একভাবে লিখতো, কিন্তু কনসেপ্টটা সব জায়গাতেই ছিল। কারণ গুনতে হতো না কয়টা ষাঁড় কয়টা বাছুর, তাই না, কয় মন গ্রেন। কিন্তু যদি কোনো কিছুই না থাকতো হ্যাঁ তখন কি করতো? সেটা কোনটা কোনটা মানে আপনি বলছেন জিরো। গুনতে হতো, হ্যাঁ গুনতে পারতো না, শূন্য হ্যাঁ ছাড়া গুনতে পারতো, হ্যাঁ শুনতে শূন্য লাগে না গুনতে। হ্যাঁ হিসাব করে গুনতে দেখো, সেটাই। তুমি শুধু গুনতে লেখাটা সময় হয়তো লাগে। একটু কমপ্লিকেটেড হবে, তুমি গুনতে পারবা, শূন্য লাগে না। সেটাই। ট্যালি বা অন্য কিছু যেমন হ্যাঁ ট্যালি তুমি সংখ্যা দিয়ে, তো ওই যে অ্যাবাকাস আছে ক্যালকুলেটরের মতো, হ্যাঁ গুনতে বেসিক্যালি শূন্য লাগে না, শূন্যটা হলে এক্সপ্রেশনের জন্য সুবিধা। মানে আপনি যদি বিশাল বড় নাম্বার গুনতে চান, যেমন আমি বললাম যে আপনার 1 মিলিয়ন গুনতে হবে, হ্যাঁ তুমি 1 মিলিয়নকে একটা তুমি জাস্ট একটা ওই যে এক্স এক্স এর মতো দিয়ে আরেকটা সংখ্যা আরেকটা লেটার দাও, যেমন রোম ইউজ করতো, হ্যাঁ কাম্বারসাম, মানে সংখ্যাটা এত বড়। হ্যাঁ ফিজিক্যাল হ্যাঁ সেটাই। এখন তুমি একটা খেয়াল করো, তুমি একটা বড় সংখ্যা নিয়ে ডিল করতেছো, জীবনে কয়টা বড় সংখ্যা নিয়ে ডিল করবা? বড় সংখ্যা নিয়ে ডিল করলে থাকুক না পেজ ভরা থাকুক, না এটা মানে আমি বলতেছি ওদের কোনো প্রবলেম নেই, বড় সংখ্যা বড় পেজ তো নিবেই। এটা প্রবলেমটা হয় হচ্ছে যে ধরেন আপনি যতগুলো ধর্মই দেখেন, কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে বা মানে সামান্য কোনো একটা পরিমাণে গিয়ে তারা হচ্ছে গ্রহ নক্ষত্র এগুলোর পথের সাথে বা এগুলোর সময়ের সাথে মানে অবশ্যই যুক্ত। অবশ্যই। গণনা করা মানে কি জানেন না, কম্পিটিশন ম্যাথমেটিক্স মেজার থেকে আসছে, বুঝছো? মানে মেন্থাস ম্যাথমেটিক্স এটিমোলজি দেখো, মানে এটা বেসিক্যালি টু রেকন, মানে গণনা করা। সেই গণনা করার শব্দটা হলো মানে মেন্টেশন, মানে মন দিয়ে তুমি একটা এখন দিন যদি করলা। আমি খুঁজে দেখতে পারি হ্যাঁ, দেখ। ম্যাথমেটিক্স, আপনি যদি গুগলে গিয়েই দেখেন ম্যাথমেটিক্স ডিফাইন, আপনার গুগলে সার্চ তারপরে যে রেজাল্ট আসছিল ওইখানে ম্যাথমেটিক্স মিনিং এই যে দেখো মেন, এটা আবার সংস্কৃত শব্দ থেকে আসছে, তুমি খেয়াল করছো? মেন মানে মেধা, আচ্ছা মানে ওই মানে ব্রেন পাওয়ার হ্যাঁ, খরচ মেধা। করে তুমি একটা কাউন্ট করতেছো, এই শব্দটা ইটসেলফ আবার সংস্কৃত, তুমি ক্লিক করো আসবে। প্রোটো ইন্দো ইউরোপিয়ান প্রোটো ইন্ডোপিরিয়ন সাথে তুমি বেসিক্যালি মনের সাথে দেখো যে সেজ ওয়াইজ লুক সায়েন্স নলেজ টু লার্ন, মানে সবকিছু, এই যে অ্যাওয়েক লিভলি, মানে মেন্ট মানে তোমার মাইন্ডটা তুমি কাজে লাগাচ্ছ বেসিক্যালি। এই জন্য আমি ওখান থেকে বলছি, অনেক আগে এগুলো সব তো ছোটবেলা পড়া। লিথুনিয়া স্লাভিক গথিক সবই আচ্ছা যাক, তুমি যেটা বলতেছিলা যে ম্যাথমেটিক্সের, তুমি যেটা গণনা করতে যেটা বললা না, সেটা বেসিক্যালি ম্যাথমেটিক্সের উদ্দেশ্য আগে ছিল গণনা করা, কাউন্ট করা। এখন কাউন্ট গণনা এটা হলো একটা মেজার। মেজার শব্দটা যদি দেখো, মেজার শব্দটা মেজার মানে অ্যাকচুয়াল মেজার করা, মেজার শব্দটা আসছে মুন থেকে, চাঁদ থেকে। কারণ চাঁদ হলো সর্বপ্রথম গণনা করার সবচেয়ে বড় সেলেস্টিয়াল অবজেক্ট যেটা মানুষ এবং দেখতে পাচ্ছে। আর্লিয়েস্ট রেকন করার ইউনিট। কারণ দেখো চাঁদ দিয়ে তোমার 30 দিনের কাউন্ট হয়, মানে তুমি সূর্য দিয়ে 1 বছর লাগে, সূর্য দিয়ে এটা তো মানে একটা সাইকেল দেখতে তোমার 1 বছর লাগে। প্লাস প্রতিদিনের অল্প অল্প চেঞ্জ সূর্যতে ধরা যায় না, সূর্যতে হলো গ্র্যাজুয়ালি টেম্পারেচার দেখে তুমি বুঝবা যে সূর্য এখন চেঞ্জ হয়েছে। কিন্তু চাঁদ হলো ভিজুয়াল, তুমি 7 দিনে যে হাফ হয়, বাকি 7 দিনে যে ফুল হয়, বাকি 7 দিনে যে আবার কমতে থাকে, 4 সপ্তাহ যে মানে পুরো ফুল সাইকেলটা কমপ্লিট হয়। বেসিক্যালি একটা ফুল সাইকেলকে তুমি যদি হাফ এ ভাগ করো, তাহলে এরকম 2টা হাফ আছে, একবার আস্তে আস্তে যা ফুল হয়, ফুল থেকে ডাউন হয়, তাহলে 2টা ভাগে ভাগ করো 14। এখন 14কে তুমি যদি দেখো এই পুরো রাউন্ড ডিস্কটা হইতে, তাহলে অর্ধেক হইতে হবে, তারপরে বাকি অর্ধেক হইতে হবে, তাহলে 7 দিনে ভাগ করা যায়। বেসিক্যালি ইভেন দিনগুলাও কিন্তু ওখান থেকে আসছে, টাইমে উইকের আইডিয়াটা এখান থেকে আসছে অবশ্যই 7 দিনের। 7 দিনের আইডিয়া নাম্বার 7 28 থেকে আসছে, 7 থেকে। আপনি কি এটা জানেন যে আগে পার্সিয়ানদের যে ধর্ম ছিল এটার নাম যেন কি বলে? জোরাস্ট্রিয়ানিজম। হ্যাঁ, ওদের হচ্ছে মানে আইডিওলজি বা থিম অনুযায়ী হচ্ছে 2টা শক্তি, অশুভ শক্তি, শুভ শক্তি। শুভ শক্তি হচ্ছে আলো আর অশুভ শক্তি হচ্ছে অন্ধকার। তো ওদের এক্সপ্লেনেশনে ওরা এভাবে বলতো যে যখন মানুষ মারা যায়, যেগুলো শুভ আত্মা, মানে অশুভ আত্মা কি হচ্ছে চাঁদকে খেয়ে ফেলতো,
করতে করতে করে খেতে 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 শেষ করে ফেলতো। তারপর হচ্ছে শুভহত্যা যারা আছে তারা সেটা আবার রিকভার করতো, তারা ট্রিট করে এখানে গিয়ে জমা হতো। শুভহত্যা হচ্ছে সারা, ঠিক আছে, এবার জমা হতে তারা পুরো পূর্ণাচার হতো, পূর্ণিমা হতো। এটা তাদের ধর্মের এটা ইয়ে ছিল, কনসেপ্ট ছিল। আগের দিন মানে মানুষ যা দেখতো সেটাই তো ইন্টারপ্রেট করার চেষ্টা করতো, তাই না? যাক, কি জন্য আমরা কোথা থেকে যেন আসলাম এখানে? গ্রিক এখন হচ্ছে হ্যাঁ, নাম্বার। এই যে নাম্বার আর তোমার এই মিউজিক দুটা টোটালি আনরিলেটেড অন দ্য সারফেস, কিন্তু বেসিক্যালি তারা কিন্তু খুবই হাইলি লিঙ্কড। যারা মিউজিশিয়ান, স্পেশালি যারা গিটারের স্ট্রিংয়ে বাজায় তারা জানে। আমি নিজে ভালো জানি না, কিন্তু আমি অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করি যে মিউজিকটাও বেসিক্যালি প্যাটার্ন মানেই নাম্বার, তাই না? তো সেটা এনশিয়েন্ট গ্রিসে যা শুরু করছে কি দেখাইতো যে বেসিক্যালি। পেন্টাগ্রাম। হ্যাঁ, বেসিক্যালি ওদের ওখানে একটা পিথাগোরিয়ান স্কুল ছিল, আচ্ছা, যেমন প্লেটোর ছিল একাডেমি, অ্যারিস্টটলের ছিল লাইসিয়াম, পিথাগোরিয়ানদের আলাদা একটা স্কুল ছিল। প্লেটো আর অ্যারিস্টটল তো আরো পরের দিকে 300 বিসির দিকে, পিথাগোরাস ছিল 500 বিসির দিকে, আর 200 বছর আগে। এবং প্লেটোর আইডিয়াটা অনেক কিছুই সে পিথাগোরাসের কাছ থেকেই নিছে, যাক অ্যারিস্টটলের আইডিয়াটা একটু ডিফারেন্ট। এনিওয়ে, তখন এখানে একটা স্কুল ছিল, সেই স্কুলে আবার মেম্বারশিপ লাগতো, এবং তারা এটা আসলে এই ফিলিংসটা তুমি পাবা বাংলাদেশে। তুমি পুরাতন যারা বিজনেস ওনার থাকতো, মনে করো মিষ্টির দোকানদার অথবা মোমের ফ্যাক্টরির দোকানদার, তারা দেখবা তাদের আর্টটা জীবনেও বাইরের মানুষকে বলবে না। এখন হয়তো বলে দেয়, কারণ এখন পাওয়া যায়, কিন্তু আরো আমরা যখন ছোট ছিলাম তখন আমার চাচাদের কাছে তাদের শুনতাম এদেরকে মাইরা ফেললেও এদের আর্টটা শেখাবে না। শুনছো না? চানাচুর ফ্যাক্টরি জীবনও চানাচুর কেন বানাই বলবে না। মাতৃভান্ডার এই এবং এই বাংলাদেশের যে জামদানি শাড়ির টেকনিক শিখায় নাই, দেখে হাত কেটে ফেলছে, তাও শিখায়নি। বেসিক্যালি এটা একটা প্রমাণ যে যে কোনো একটা আর্টস, স্পেশালি আগের দিনে, বেসিক্যালি তুমি যদি তোমার উস্তাদের কাছে পিছিয়ে পিছিয়ে না ঘুরে থাকে, খুশি না করে শিখতে পারো, জীবনে শিখতে পারবে না। এই জন্যই স্টুডেন্ট আর মেন্টরশিপ তখন এত স্ট্রং ছিল। এখন এখানে যেহেতু তারা কিছু ফিলোসফিক্যাল স্কুল, নলেজ শেয়ারিং, স্কিল শেয়ারিং, এদের মধ্যে অনেকে বিল্ডার, অনেকে হয়তো মিউজিশিয়ান। তাহলে আমি যে মিউজিশিয়ান, আমি যে তোমাকে শেখাবো, কেন শেখাবো? বেসিক্যালি মাঝখানে এই ট্রানজ্যাকশনটা কি, টাকা পে করবা? তখন তো টাকার কনসেপ্টই ছিল না, তাই না? ফেসবুকে লাইক দিবা, কনসেপ্টই ছিল না। কিন্তু তখন হলো মানুষজন পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে শিখতো, এবং এই জন্য একটা এক্সক্লুসিভ ক্লাবের মতো থাকতো। কনসেপ্টটা কিন্তু মোরালেস একই রকম। আজকের দিনে আপনি ফেসবুকে ফলো করতেছেন, আগের দিনে ফিজিক্যালি ফলো করতেন। এক্স্যাক্টলি। ড্যান ব্রাউনের বই সিক্রেট সোসাইটির মতো, ইলুমিনেটির মতো। মানে বেসিক্যালি হ্যাঁ, আমি এগ্রি করি, কিন্তু বেসিক্যালি এইটাও কিন্তু এক সময় ড্যান ব্রাউনের যে তোমার সিক্রেট সোসাইটি গডফাদার হলো পিথাগোরাস। তুমি সিক্রেট সোসাইটি যাও, হিস্ট্রি পিসে যাও, ড্যান ব্রাউন তো মিডিল এজের না, ইউরোপিয়ান 1500-1600 সালের দিকে কথা বেস করে লিখতেছে, কিন্তু এগুলো তো 500 বিসি। তুমি আর পিছে যাও, দেখবা যে ঘুরে ফিরে এভরিথিং গোজ ব্যাক টু পিথাগোরাস। যেহেতু এখানে সিক্রেট সোসাইটির কথাটা টাচ করলো, আমি যেন হেডস আপ দিলাম, তোমরা হয়তো খেয়াল করো নাই, ও হয়তো খেয়াল করছে, কারণ পেন্টাগ্রাম দেখে বুঝছে যে এখানে সামথিং। খাও, এটা হলো মজা। এইসব আয়োজন কি, আমরা খাওয়াটা এরকম বুঝছি না, এগুলো তো এক্সকিউজ। মজা হয়েছে না? আমার পয়েন্ট হলো যে পিথাগোরিয়ানের যে স্কুলটা, সেই স্কুলটাকে তুমি যদি ট্র্যাক ডাউন করো, দেখবা যে সিক্রেট সোসাইটি, ফ্রিমেসন, এদের সাথে কি স্টেটের বিরোধ ছিল? অ্যারিস্টটল বা পিথাগোরাসের সাথে তখনকার যে কি বলতো, তখন তো আসলে নাম ছিল রাষ্ট্র সরকার বলতো তো আসলে। কারণ আপনি মিডল এজে রেনেসার আগে যেরকম সায়েন্টিফিকদের সাথে চার্চ আর গভর্নমেন্ট তো তখন একই ছিল, ডিফারেন্ট কিছু ছিল। পিথাগোরিয়ানরাও নিজেরা আলাদা একটা কমিউনিটি নিয়ে থাকতো, তারা সরকারের কন্ট্রোলের বাইরে। কিন্তু তখন তো সরকার বলতে রাজা, মানে রাজার বাইরে গিয়ে তারা গ্রুপের মতো করে থাকতো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি জানি না তোমরা মনের মানুষ মুভিটা দেখছো কিনা। দেখছি। এটার মধ্যে এই লালন যে
বোনের মধ্যে যে আলাদা একটা সোসাইটির মতো থাকে, যে বাইরের মানুষের সাথে কোনো লেনদেন নাই, কোনো ব্যবসা নাই। হ্যাঁ সেটাই, এক্সিস্টিং রাজা আছে, এক্সিস্টিং জমিদার আছে, কিন্তু তাদের বাইরে যে কমিউনিটির মতো থাকে, পিথাগোরিয়ানের জন্য আলাদা এরকম কমিউনিটি থাকতো, তারা ওইসব মানত না। এর নাম হলো কমিউনাল লিভিং। কিন্তু সেগুলো সেকেন্ডারি। আমি শুধু বলতেছি যে পিথাগোরিয়ান যে স্কুলটার বেসিস হলো ম্যাথমেটিক্স, মিউজিক, ফিলসফি, অ্যাস্ট্রোনমি, এবং এইগুলোকে বেস করেই কিন্তু সিক্রেট সোসাইটি যত দুনিয়ার যত কিছু দেখো, মানে বেসিক্যালি তুমি যদি দেখো জ্ঞানরা অন্যান্য তাদের সিক্রেট সোসাইটির কথা বলে, ঘুরে ফিরে তাদের বেসিস এই চারটাই যেটা বললাম, ম্যাথমেটিক্স, মিউজিক, ফিলোসফি, অ্যাস্ট্রোনমি। তুমি এই চারটা দিয়ে রিলিজিয়নও বানাতে পারবা, এই চারটা দিয়ে তুমি থিওলজি, স্পিরিচুয়ালিটি যা বানাও, ঘুরে ফিরে এখনকার দিনে যত যাই দেখো ঘুরে ফিরে চারটা বেস। মানে আমি জাস্ট ইন্ট্রোডিউস করতেছি যে ওরা হয়তো অল্প একটু টাচ করছে, কিন্তু এটার ভিতরে বিশাল বড় ডিপার্টমেন্ট আছে। বেসিক্যালি পিথাগোরিয়ান স্কুল একটা সিক্রেট সোসাইটি ছিল, গুগল বলে পাবা। তুমি মনে করো 2/1 অথবা 1/3 with 2/3, কিন্তু তুমি যেটা একটা ফ্র্যাকশনাল নাম্বার তো ওখানে দেখবে যে একটার সাথে একটা দিলে দেখবে যে এটা বাংলা কি যেন বলে, এটা সুর, কাকোফোনি। হ্যাঁ ইংলিশে কাকোফোনি, কিন্তু তোমার বেসুরা, মানে বেসিক্যালি ওটার সাথে ওটা যায় না। এখন এটার সাথে তুমি যদি এই একটা সিঙ্গেল কনসেপ্টের অ্যারাউন্ডে তুমি যদি মানে তুমি মানে ডাইসেক্ট করো, বেসিক্যালি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। মানে আমাদের মনে একটা সুর বেসুরা আর একটা সুর শ্রুতিময়। তাহলে শ্রুতিময়টা কেন তোমার মানে গুড রিলেশনে হইতে হবে? ওয়াই? আমার ধারণা সেটা হচ্ছে ইন্টেলিজেন্স যেটা বলা হয়, মানে আমরা ইন্টেলিজেন্ট কেন, কারণ আমরা হচ্ছে প্যাটার্ন বুঝতে পারি। প্যাটার্ন মানে হচ্ছে রিপিটিং কোনো কিছু বা একটার সাথে ইন্টার কানেক্টেড। তো মিউজিক আমাদের কাছে হচ্ছে সমর্থন লাগে যেগুলোর মধ্যে হচ্ছে রিপিটিং কোনো একটা প্যাটার্ন আছে, যেটা আমরা সাবকনশিয়াস মাইন্ডে ধরতে পারি যে এই জিনিসটা সার্টেন সিকোয়েন্স ফলো করতে, সেখানে আমাদের কাছে। হ্যাঁ আমি এগ্রি করলাম, যেমন তুমি বললা রিপিটিং একটা ছন্দ আছে, কিন্তু একই ছন্দ দিয়ে তুমি একটা ডিফারেন্টলি টাইপ স্ট্রিং স্ট্রোক করা হবে না। মানে প্রথম যেটা মনে করো 1 2 3 4, মানে এই রিদমে তুমি করতেছো একটা স্ট্রিং, তার পরের স্ট্রিংটা যদি প্রথম স্ট্রিং এর 2/3 হয়, তাহলে 1 2 3 4 আবার 1 2 3 4 তুমি যে সুইচ করতেছো, তারপর শ্রুতির মধ্যে থাকতেছে, প্যাটার্ন কিন্তু ঠিক আছে, খেয়াল করছো? তাহলে প্যাটার্ন অথবা ইন্টারভাল ঠিক থাকা সত্ত্বেও যদি দুইটা তারের মধ্যে তোমার রেশিও উল্টাপাল্টা হয়, দ্যাটস ব্যাড এনাফ এটাকে রুইন করার জন্য। হ্যাঁ, তখন আমার ধারণা আমি জানি না, আমি জাস্ট মানে আমি ইনভেস্টিগেশন মানে কোশ্চেন করা খুব ইজি। হ্যাঁ, এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। যখন একটা ডার্ক এরিয়া একটা স্টেশনের ওয়েভ ক্রিয়েট করতেছে না, সে ওয়েভ যখন সুপার ইম্পোজ হয়, আমি জানি না, আমি জাস্ট ইনটিউশন থেকে বলতেছি, সেটার উপর বেস করে তো আপনার কানের মধ্যে যে আওয়াজটা আসে, সেটার যদি সুপার ইম্পোজটা ভালো হয় তাহলে শুনতে হয়তো ভালো লাগবে। আর সুপার কেন ভালো লাগে এটা আনসার কিন্তু নাই আসলে। বেসিক্যালি আমি অনেক ট্রাই করছি অনেক জায়গায় কোশ্চেন করে, বেসিক্যালি mathematical relationship, one of the particular relationship is good for the air but not others. কিন্তু এটা তুমি একটা মেশিনে যদি দাও, মেশিনকে যদি ট্রেন করো যেটার নাম মিউজিক, মেশিন কমপ্লেন করবে না। তাহলে ভ্যাকুয়াম স্পেস মানে 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 অ্যাপোলো মিশন চাঁদে পৌঁছানো সম্ভব, এটা প্রমাণ করে ভ্যাকুয়াম স্পেস ইজ নট ট্রুলি ভ্যাকুয়াম। কিছু আছে, হ্যাঁ, সেটি কিছু আছে। তাহলে সেই মিটার টিটার এরাও তো আছে। না, তাহলে এখানে তাহলে এটার অ্যানালগ আছে। আমি একটা কোশ্চেন করি, তাহলে ইভেন ইন আইডিয়াল ভ্যাকুয়াম স্টিল নট জিরো। হ্যাঁ, মানে অ্যাবসলিউট ভ্যাকুয়াম বলতে কিছু নেই। হ্যাঁ, তাহলে বেসিক্যালি এই রোমান ক্যাথলিক বলতেছে জিরো বলতে কিছু নাই, তাহলে তাদের কথার ভ্যালিডিটি আছে তো।
এখন ডিপেন্ড করে আপনি কোন স্কেলে বলতেছেন আপনি এটা সেটাই তুমি খেয়াল করছো দেখো তুমি যেটাকে মানে তোমার মাইন্ডে তুমি তুমি মোটামুটি কনভিন্স এর চেয়ে জিরো আর কিছু নাই, সেখানেও কিছু একটা আছে। ঠিক একই রকম অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এটা থিওরিটিক্যাল পয়েন্ট, কিন্তু অ্যাবসলিউট জিরো তো পৌঁছানো সম্ভব না। কিন্তু সব তো টেম্পারেচার না না কেলভিন স্কেলের কথা বলতেছি। কেলভিন স্কেলে অ্যাবসলিউট জিরো যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে 0.4 কেলভিনে পৌঁছানো সম্ভব হয়েছে এখন পর্যন্ত। 0.4 সম্ভবত, জিরো না, মানে সরি 1ও না, 1-এরও নিচে। কিন্তু 0.4 এর নিচে আর সম্ভবত না। আমি ওই সময় গেলে সম্ভবত ওই যে লিকুইড টিকুইড ওই কি যেন ফোর্থ ফেজ অফ সামথিং হয়ে যায়, মানে বেসিক্যালি লিকুইড গ্যাস লিকুইড হয়ে কেমন যদি হয়ে যায়। গ্যাস সবকিছু সলিড হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু একটা নাম আছে, এর নাম ফোর্থ ফেজ, মানে বোস আইনস্টাইন কনডেনসেট এর মতো একটা ফেজ হয়ে যায়, ফোর্থ ফেজ। মানে লিকুইড তুমি এখানে রাখছো না, ইউটিউবে ভিডিও দেখো, লিকুইড রাখছো নিচে, সুপার কন্ডাক্টর মানে বুঝতে পারছি লিকুইড বেয়ে বেয়ে উপর দিয়ে যায় যদি তুমি ওই 0.4 কেলভিনে যাও। বেসিক্যালি এটা সবকিছু নিয়ম কারণ সব উল্টা পাল্টা হয়ে যায়। ওটা লিকুইডও না, ওটা সলিডও না, মানে এটা উপসায় পরে উপর দিয়ে। এটা আমাদের রেগুলার ফিজিক্স ওয়ার্ড না, সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। হ্যাঁ, সুপার ফ্লুইড কি যেন একটা নাম আছে। রকেটের ক্ষেত্রে যেটা বলি, এই যে এখানে যেটা আসছে, when rocket shoots fuel out one end, সো এক এন্ড থেকে সে ফুয়েল শুট করতেছে, সো ওই যে ফোর্স, ওর বিপরীত ফোর্সটা রকেট নিচে পাচ্ছে, কোনো এয়ার লাগবে, কোনো এয়ার লাগছে না। ওটা তো পুরাচ্ছে, উপরে তো যে প্রচন্ড স্পিডে বের করে দিচ্ছে, যেহেতু এক দিক দিয়ে বেরোচ্ছে, মানে ওইটাই হলো তার বিপরীত দিকেও একটা ওইটাই হলো তার পাওয়ারটা। যদি চারদিকে সমানে বেরোতো নেট জিরো হয়ে যেত, যদি এক দিক দিয়ে বেরোচ্ছে ওইটাই থার্সটা। কিন্তু এখানে প্রত্যেকটা যে ভ্যারিয়েবল বললো, প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে ইনঅ্যাকুরেসি আছে। অবশ্যই আছে, সেটা সে স্বীকার করছে। You can just circle around the number you're trying to do. হ্যাঁ, কারণ ধরো তুমি বললো যে যেমন পাওয়ার কনজাম্পশন, এখন পাওয়ার কনজাম্পশন গুগল হয়তো ফিজিক্যাল কিছু পাওয়ার প্ল্যান্টে তাদের সার্ভার আছে, কিছু আছে থার্ড পার্টির মাধ্যমে, যেমন অ্যামাজনের সার্ভারে গুগলের প্রসেসর রান করে। এখন অ্যামাজনের এক্স্যাক্টলি কতটুকু প্রসেসিং পাওয়ার, মানে তুমি কিনছো 5 পেন্টাবাইট, কিন্তু এই মুহূর্তে তুমি 5 পেন্টাবাইট যদি পুরোটা ইউজ না করো, তাহলে হয়তো পার্টিকুলার একটা রিজনের সার্ভারই যথেষ্ট। যখন তোমার কোয়ারি বেশি আসে তখন তো ফুল প্রসেসর পাওয়ার এঙ্গেজ হবে, তখন তো অ্যামাজনের মাল্টিপল সার্ভারকে এঙ্গেজ করতে হবে। তাহলে গুগল নিজেও শিওর না যে বেসিক্যালি এটা অ্যান্সার দিতে গেলে অনেকগুলো কোম্পানিকে একসাথে সিট হয়ে তারপরে অ্যান্সারটা দিতে হবে, কারণ এদের সাব কন্ট্রাক্টর আছে, সাব কন্ট্রাক্টরের ভিতরে সাব কন্ট্রাক্টর আছে অনেকগুলো আছে, আবার ক্লাউডের মধ্যে তাদের অ্যাক্সেস নাই যে তার ফিজিক্যালি লোকেশন কতটুকু এঙ্গেজ হয়েছে। তো এটা আমি সার্চ করলাম একটা পাওয়ার কনজাম্পশন নিয়ে। তারপরে তোমার বাজেট স্পেন্ডিং, এটা টোটাল ইররিলেভেন্ট। তুমি কোম্পানি যখন গ্রো হচ্ছে তখন ইনভেস্টররা শুধু ইনভেস্ট করে, তার আউটপুট নেয় না ইনিশিয়ালি। তাহলে ওরা যে খরচ করতেছে সেটা হলো স্যালারি দিচ্ছে, তাই না? কিন্তু এর মানে এই না যে তাদের অপারেশন রান করার জন্য যেগুলা ডে টু ডে খরচ, সেটা নট নেসেসারিলি ওই এক্সপেন্ডিচারের মধ্যে আসবে। মনে করো তুমি নতুন করে একটা জমি কিনলা, সেই জমিটা কেউ ইনভেস্ট করছে, তোমার টাকাটা কিনো নাই, সে হলো শেয়ার হোল্ডার হিসেবে ইনভেস্ট করছে, তাহলে ওইটা তো তোমার কস্টিং এর মধ্যে আসবে না। তো এরকম মানে তুমি যতগুলো আমি শুনলাম অন টপ অফ মাই হেড, প্রত্যেকটার মধ্যে অনেকগুলো হিডেন প্যারামিটার আছে, যেটা ঠিক আছে এটা হলো একটা অনেস্ট অ্যাটেম্প নিচ্ছে যে যদি ওরা ডাটা না দেয় তাহলে আমি ক্যালকুলেট কতটুকু, কিন্তু বেসিক্যালি হিউজ ইনএকুরেসি আছে, সেটা ও নিজে অ্যাকনলেজ করছে, তাই না? সেটা ইন্টারেস্টিং। আরেকটা জিনিস হলো এটা একটা ভালো অ্যাটেম্প ফর কোনো সিনসিয়ার ইয়াং মাইন্ডের জেনুইন একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা বেচারে কষ্ট করে এত তেল এত কাট করে সে খরচ করে অ্যানসারটা দিচ্ছে। আমার একটা সিম্পল কোশ্চেন, গুগল জানাবে না কেন, মানে কারণটা কি? সাইবার অ্যাটাক হওয়ার চান্স বা সিকিউরিটি ইস্যু? না, সেটা জানাতে পারবো না, মানে অ্যানসার হলো আমার পার্সোনাল আইডিয়া গুগল দেমসেলফ ডোন্ট। কারণ বেসিক্যালি এত সাব কন্ট্রাক্টর এত মানুষ এঙ্গেজ হয়েছে, নট এ সিঙ্গেল পার্সন নোজ। তাদের যদি এই কোশ্চেনটা অ্যান্সার দিতে হয় তাহলে 1 বছর ধরে
না কনফারেন্স কল করতে হবে। তাহলে ভাই কোনো যদি ফল্ট তারপরে আলাদা একটা মানে কমিটি মানে অ্যাড হক কমিটি গঠন করতে হবে। তারপরে তারা 1 বছর ইনভেস্টিগেশন করে তারপরে তারা, কিন্তু এটা একটা নন ফাইন্যান্সিয়াল প্রডিউসিং অ্যাসপেক্ট, কারণ এখান থেকে কোনো মানি আসতেছে না, তো এটা একটা জাস্ট কোশ্চেন, কিন্তু এখান থেকে তাদের কোনো রেভিনিউ জেনারেট হচ্ছে না, এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য তারা ইনভেস্ট করবে না। অপারেটিং এক্সপেন্ডিচার আছে না, অপারেটিং কস্ট আছে না? হ্যাঁ, অপারেটিং এক্সপেন্ডিচার আসতেছে, কিন্তু অপারেটিং এক্সপেন্ডিচার ডাজন্ট ট্রান্সলেট ইনটু হাউ বিগ দে আর। কোশ্চেনটা তো ডিফারেন্ট। যেমন আমি তোকে বললাম, অনেকে তার সার্ভারটা 10 বছর জন্য ইউজ করতে দিছে, 10 বছর থেকে 10 বছর পরে তার লাভ্যাংশ সে মানে তখন থেকে কিকিং করবে। প্রথম 10 বছর সে ইনভেস্ট করছে, কারণ তার সাথে পড়িয়েছিল। বেসিক্যালি তার সাথে কন্ট্রাক্ট হচ্ছে 10 বছর পরে যে গুগলের 0.5% শেয়ার তাকে দিবে, কিন্তু এখন দিবে না, কারণ এখন অলরেডি 100 জন লাইনে আছে। তাহলে সে তার ইটা পাইছে, ডিলটা পাইছে, সে 10 বছর ফ্রি দিবে, ওইটা দিই। কিন্তু এই 10 বছরের মধ্যে তো গুগল কাউন্ট করতেছে না যে আমার এটা কস্ট। আমার আরেকটা কোশ্চেন, ধরুন কোন একটা ফল্ট, না আমি জাস্ট আমি মানে ডেভিলস অ্যাডভোকেট হিসেবে আমি জাস্ট আর্গুমেন্টের জন্য আর্গু করতেছি। হ্যাঁ, যদি ফল্ট হয় সেখানে আমি রুট কজ অ্যানালাইসিস কেমনে করবো? ধরেন ইউরোপের কোথাও কানেকশন পাচ্ছে ওদের মধ্যে রিডান্ডেন্সি আছে। হ্যাঁ, আর তাহলে নাম্বার অফ রিডান্ডেন্সি হাই, এটা হ্যাঁ, অনেক রিডান্ডেন্সি। এবং তোমার আমি যে সার্ভার ইউজ করতেছি ওহাইওতে বসে, তার সেন্টার হয়তো নিউ ইয়র্কে, কিন্তু ক্যালিফোর্নিয়াতে যে গুগল ইউজ করতেছে সে আইডেন্টিক্যাল রিপ্লাই পাচ্ছে, কিন্তু তার সার্ভারের সেন্টারটা নিউ ইয়র্ক না, তাদের হয়তো টেক্সাস অথবা অন্য কোথাও, কারণ তাদের একই সুপার কম্পিউটারের মাল্টিপল ক্লোন আছে। আচ্ছা, তাদের বিহেভিয়ার এক, কিন্তু ডিস্টেন্স এবং লোকেশন অনুযায়ী তাদের কোয়েরির অ্যান্সার একটু চেঞ্জ হয়, এবং হিউজ রিডান্ডেন্সি আছে। ওদের নাম্বার অফ রিডান্ডেন্সি যে কতগুলা, সেটা এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গুগলের রিডান্ডেন্সি কত লেভেলের রিডান্ডেন্সি। মানে একটা সিস্টেম ফেল হলে আরেকটা পিক আপ করবে, শুধু একটু স্লো হয়ে যাবে, কিন্তু ফেল করবে না পুরোপুরি। নিউ ইয়র্ক যদি বন্ধ হয়ে যায় ফর এক্সাম্পল, জাস্ট একটু স্লো হয়ে যাবে, কত মিলি সেকেন্ড। পুরো আমেরিকাও যদি বন্ধ হয়, ওদের ইউরোপ সার্ভার দাও আমেরিকা চলবে, কিন্তু তখন অনেক ম্যাসিভ পরিমাণে একটা পেজ লোড হতে হয়তো 1 মিনিট লাগবে। মানে তোমরা তো এই লাইনে ভালো জানো, মানে আমি জাস্ট বলতেছি, মানে কোন কথা যেন বলতেছিলাম, কোন কথা থেকে আসলো এটা? এই যে মানে তার এস্টিমেশন অ্যাকুরেট কিনা, ডাটা সেন্টার নাম্বার অফ ডাটা সেন্টার, তো রিডান্ডেন্সির কথা বলতেছিলাম। না, রিডান্ডেন্সির আগে কি যেন বলতেছিলাম। যাই হোক, মানে পয়েন্ট হলো যে মানে প্রত্যেকটার মধ্যে ইনঅ্যাকুরেসি আছে। আর যে মনে করছে বেসিক্যালি এইটা আসে একটা অনেস্টলি ট্রাই করতেছে একজন কিউরিয়াস ইয়াং পার্সনের, অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছে। কারণ তার মনে করো সে একটা ইম্পর্টেন্ট পার্সন, তার 1000 জন 1 মিলিয়ন ফ্যান আছে। হি কেয়ারস হোয়াট দেয়ার ফ্যান আস্ক। কিন্তু সেই কোশ্চেনটা তুমি যদি ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করো, নট ইম্পর্টেন্ট। এই জন্য গুগল অ্যান্সার দিতে পারতেছে না, কারণ তাদেরকে ইনভেস্টিগেশন করে টাকা খরচ করে বাই করতে হবে, দে ডোন্ট কেয়ার। তুমি যেটা অনেক সময় যখন গভর্নমেন্ট অ্যান্সার দেয় না অথবা কোনো অথরিটি অ্যান্সার দেয় না, মাল্টিপল মানে হতে পারে। 1 নম্বর হলো সিকিউরিটি, 2 নম্বর হলো দে আর নট শিওর, 3 নম্বর হলো যে অ্যান্সারটা তারা জানতে ওদের টাইম অথবা ইফোর্ট অথবা মানি খরচ করতে হবে, তাদের এই এনার্জি নাই। ঘুরে ফিরে এগুলোই কারণ। কিন্তু অ্যান্সার দিচ্ছে না তার অটোমেটিক মানে যে তারা আসলে সিক্রেসি মেনটেন করতেছে, নট নেসেসারিলি ট্রু। আমি তোমার এই পয়েন্টে ধরার জন্য বলছি যে গুগল অ্যান্সার দিচ্ছে না তার মানে ওদের সিকিউরিটি থ্রেট না। এর মানে আমার পার্সোনালিটি এটা হতে পারে যে তাদের সিকিউরিটি সিক্রেট রাখলে হলে সিকিউরিটি, কিন্তু বেসিক্যালি হয় তাদের কাছে অ্যান্সার নাই, কারণ এই কোশ্চেনটা তাদের মেইন অ্যালাইনমেন্টে না, এই কোশ্চেনে তারা ইন্টারেস্টেড না। কারণ আমি কত বড় এটা দিয়ে আমার কয়টা সার্ভারের সংখ্যা সেটা দিয়ে আমি কোনো ইনভেস্টর আনতে পারতেছি না, আমি প্রোডাক্ট দিয়ে ইনভেস্টর আনতেছি। আরটা হলো ধরো এটা ডাইনামিক, আমি একটা জিনিস এই কোশ্চেন অ্যান্সার বাই করতে 1 বছর লাগবে, কিন্তু 1 বছরের মাথায় এটা চেঞ্জ হয়ে এটা অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। মানে লেটেস্ট মেডিসিন টেক্সট বইয়ের মতো, মানে প্রতি 6 মাস প্রতি 2 মাস দিন পর এত নতুন রেকমেন্ডেশন আসে। এখন টেক্সট বই আর পাল্লা দিয়ে পারতেছে না, এখন ডাইরেক্ট অনলাইন টেক্সট বুক, ফিজিক্যাল টেক্সট বুক প্রায় উঠে গেছে। কারণ তুমি এত কষ্ট করে একটা গাইডলাইন তারা করবা এই বছরের জন্য, যে সময়টা পাবলিশ করবা অলরেডি ওইটা ব্যাকডেটেড হয়ে গেছে। ঠিক একই রকম গুগল কত বড়, এই কোশ্চেনটা তুমি রিয়েলি যদি বাইর করতে হয়
তাহলে যে পরিমাণ তোমাকে ডাটা বেস এবং মানুষজন ঠিক করতে হবে, তোমার 1 বছর 6 মাস টাইম লাগবে মনে করো, আমি কনজারভেটিভ এস্টিমেট দিলাম, কিন্তু 6 বছরের মাথায় যে তুমি অ্যান্সারটা দাঁড়া করলা সেটা লেটেস্ট না, সেটা 6 মাসের আগে তাদের কি স্ট্যাটাস ছিল, বেসিক্যালি টু কাম্বারসাম। এই জন্যই হয়তো তারা বলতেছে না, কিন্তু তোমাকে আমরা ইমপ্রেশন পাচ্ছি, কারণ আমরা আমাদের মানুষের হিউম্যান মাইন্ড অলওয়েজ সাসপেক্ট করে যে তারা হয়তো সিক্রেসি মেনটেন করতেছে, তারা হয়তো জানে, আমাদের বলতেছে না। কথাটা পার্শিয়াল ট্রু, ট্রু হইতে পারে, নাও হইতে পারে, ঠিক না? মানে ট্রু হইতে পারে, আমি আমি অবশ্যই বলতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে অথরিটি ইচ্ছা করে ইনফরমেশন দেয় না, কারণ সিক্রেটটা রাখতে চায়, কিন্তু ইনফরমেশন দিতেছে না এর মানে অনেক সময় এই না যে আসলে এমন হইতে পারে তারা আসলে জানে না। হ্যাঁ, তোমাকে যদি দুম করে আমি বলি তোমার গত 1 মাসে এক্স্যাক্টলি কত টাকা খরচ হচ্ছে বল দেখি, তুমি মনে করো $1 মিলিয়ন ইনকাম করছো, সবাই দেখতেছে তুমি অনেক টাকা খরচ করছো, মানুষ আমি যাবো না তুমি ভাই আপনি কি 1 মাসে $50,000 খরচ করে ফেলছেন, তুমি কিছুক্ষণ মিটমিট করে হাসবে, অ্যান্সারটা দেবে না। তখন আমি কি বলবো, নিয়ে আসলে বললো না ট্যাক্সের ব্যাপার আছে, আসল কথা তুমি এক্স্যাক্টলি নিজে জানো না 50,000 নাকি 40,000, তুমি ওরা আইডিয়া করতেছে করুক না। এই যে খেয়াল করছো তুমি নিজের উপর নিয়ে আসার পর তুমি মানে আমি মাঝে মধ্যে এরকম করি, তুমি যখন বললা না ঠিক একই রকম তুমি সিচুয়েশনটা নিজের উপর আনবা, দেখবে যে তখন তুমি ড্রাইভিং ফোর্সটা হিডেন অনেক সময় বের হয়ে আসে, যে এক্স্যাক্টলি মোটিভটা কি হতে পারে। 1 নম্বর মোটিভ আমি নিজে যাই না, আমাকে পয়সা বাই করতে হবে, কিন্তু ইনস্ট্যান্স আছে